বাংলাদেশের সরকারি চাকরিতে কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের প্রথম বিক্ষোভ শুরু হয়। একটা সময় এই বিক্ষোভ চরম রূপ ধারণ করে। বাংলাদেশের আরক্ষা বাহিনীর সাথে বিক্ষোভকারীদের খণ্ডযুদ্ধ শুরু হয়ে যায়। শেষ পর্যন্ত বাংলাদেশের সুপ্রিম কোর্ট কোটা সংরক্ষণ নিয়ে ঐতিহাসিক রায় প্রদান করে। 100%-এর মধ্যে মুক্তিযুদ্ধের শহীদদের পরিবারের জন্য শুধুমাত্র 5% সংরক্ষণের রায় দেয় সেই দেশের সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে শেখ হাসিনার সরকার কোটা সংরক্ষণ নিয়ে নতুন করে নোটিশ জারি করে। কিন্তু তারপরও অশান্ত বাংলাদেশ শান্ত হয়নি। নতুন করে ৮ দফা দাবি, শেখ হাসিনার পদত্যাগের দাবি জানিয়ে বিক্ষোভকারীরা শুরু করে আন্দোলন। নতুন করে শুরু হওয়া সংঘর্ষে দেশের ১৮ জেলায় নিহত হয়েছেন ৭৯ জন। নিহতদের মধ্যে পুলিশ কর্মীও রয়েছেন। পরিস্থিতি বিচার করে রবিবার সন্ধ্যা ৬টা থেকে কারফিউ জারি করা হয় বাংলাদেশে। রাস্তায় নেমে সংঘর্ষে জড়িয়ে পড়েন আওয়ামী লীগ ও বিক্ষোভকারীরা। ঢাকা ছাড়াও সংঘর্ষ ছড়িয়ে পড়েছে বগুড়া, পাবনা, রংপুর, মাগুরা, কুমিল্লা, বরিশাল ও ফেনীতে। রাস্তায় নেমে সংঘর্ষের পাশাপাশি সরকার বিরোধীরা ডাক দিয়েছেন অসহযোগিতার। তাদের স্বাভাবিক কোনো ট্যাক্স দেবে না, কোনো কাট তাদের দাবি, কোনো ট্যাক্স দেবেন না, কোনো সার্ভিস চার্জ দেবেন না। অফিস আদালত খোলা থাকলেও মানুষজন রাস্তায় বের হতে পারছে না, কারণ বিক্ষোভকারীরা তাদের রাস্তা অবরোধ করছেন। আন্দোলনকে কেন্দ্র করে কারফিউ পরিস্থিতিতে অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশের সুপ্রিম কোর্ট সহ দেশের সব আদালতের কাজকর্ম বন্ধ ঘোষণা করা হয়। পরিস্থিতি এতটাই ভয়াবহ আকার ধারণ করেছে যে শেষ পর্যন্ত বাংলাদেশ ছাড়তে হয়েছে শেখ হাসিনাকে। দেশ ছাড়ার পূর্বে বাংলাদেশের সেনাবাহিনীর তরফে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সময় বেঁধে দেওয়া হয় ইস্তফা দেওয়ার জন্য। ৪৫ মিনিট সময় তাঁকে দেওয়া হয়েছিল। সেই সময় মেনেই দেশ ছাড়ার পর প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন শেখ হাসিনা। দেশ ছাড়ার পূর্বে শেখ হাসিনা দেশবাসীর উদ্দেশ্যে একটি ভাষণ রেকর্ড করার ইচ্ছা প্রকাশ করেন, কিন্তু তাও তিনি করতে পারেননি। শেখ হাসিনা দেশ ছাড়ার পর গণভবনে ঢুকে পড়ে অসংখ্য মানুষ। তাদের গণভবনের মাঠে হাত উঁচু করে উল্লাস করতে দেখা যায়। স্লোগানও দিতে থাকে উচ্ছ্বসিত জনগণ। নিরাপত্তা বাহিনীর ব্যারিকেড ভেঙে গণভবনে ঢুকে পড়ে আন্দোলনকারীরা। গোটা ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশের আইনমন্ত্রী আনিসুল। বাংলাদেশ সেনার কাছে শেখ হাসিনার ছেলে আবেদন জানিয়েছেন কোনো অনির্বাচিত কাউকে সরকার গঠন করা থেকে যেন আটকানো হয়। পাশাপাশি আরও জানানো হয়েছে, সংবিধান মেনে এই দেশ ও দেশবাসীর নিরাপত্তা আপনাদের হাতে। ইতিমধ্যেই বাংলাদেশ জুড়ে মন্ত্রী, সাংসদদের বাড়ি সহ আওয়ামী লীগের বিভিন্ন দপ্তরে হামলা চালাতে শুরু করেছে বিক্ষোভকারীরা। আওয়ামী লীগের অন্তত ২০টি অফিসে হামলা চালিয়ে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে শেখ হাসিনা বাংলাদেশ ছাড়ার পরেই বাংলাদেশের ক্ষমতা চলে যায় সেনাবাহিনীর হাতে। তারপর বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান ওয়াকর উজ্জামান দেশবাসীর উদ্দেশ্যে বলেন, শেখ হাসিনা পদত্যাগ করেছেন, এবার অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে। সেনাবাহিনীর উপর আস্থা রাখার অনুরোধ করে সেনাপ্রধানের বক্তব্য, দেশে রাজনৈতিক টালমাটাল পরিস্থিতি চলছে, তবে সেনাবাহিনীর উপর আস্থা রাখুন, সমস্ত হত্যার বিচার করা হবে, সকল রাজনৈতিক দলের নেতৃত্বদের সাথে আলোচনা করা হয়েছে, অন্তর্বর্তী সরকার গঠন করে দেশ চালানো হবে। আমি আপনাদের কথা দিচ্ছি, সমস্ত হত্যা, সমস্ত অন্যায়ের বিচার আমরা করব। আপনারা সেনাবাহিনীর প্রতি আস্থা রাখেন, সশস্ত্র বাহিনীর প্রতি আস্থা রাখেন। আমি সমস্ত দায় দায়িত্ব নিচ্ছি, আপনাদের জানমাল, এবং আপনাদেরকে আমি কথা দিচ্ছি যে আপনারা আশাহত হবেন না। ইনশাল্লাহ আপনাদের যত দাবি আছে সেই দাবিগুলো আমরা পূরণ করব এবং দেশে একটা শান্তি শৃঙ্খলা ফিরিয়ে নিয়ে আসব। আপনারা আমার সাথে সহযোগিতা করেন, দয়া করে আর এই ভাঙচুর, হত্যা, মারামারি, সংঘর্ষ এগুলো থেকে বিরত হন। আমি নিশ্চিত যে আপনারা যদি আমার কথা মতো চলেন, আমাদের সাথে যদি একসাথে যদি কাজ করি আমরা, নিঃসন্দেহে আমরা একটা সুন্দর পরিণতির দিকে আমরা অগ্রসর হতে পারি। আপনারা দয়া করে আমাকে সাহায্য করেন। মারামারি করে এই সংঘাতের মাধ্যমে আমরা আর কিছু অ্যাচিভ করতে পারবো না, আর কিছু আমরা পাবো না। সুতরাং দয়া করে আপনারা সমস্ত ধ্বংসযজ্ঞ, সমস্ত অরাজকতা, সমস্ত সংঘর্ষ থেকে বিরত হন এবং ইনশাআল্লাহ আমরা সবাই মিলে একটা সুন্দর ভবিষ্যতের দিকে আমরা অগ্রসর হব। প্রতিটা হত্যার বিচার করা হবে, প্রতিটা অন্যায়ের বিচার হবে। আমরা আজকে সুন্দরভাবে কথা বলেছি, সমস্ত দলের প্রধান দলের নেতারা এখানে উপস্থিত ছিলেন।
আমি ওনাদের ইনভাইট করেছিলাম এখানে। ওনারা ভেরি নাইস অফ দেম যে ওনারা এসেছেন অ্যান্ড আমরা একটা সুন্দর আলোচনা করেছি এবং এই আলোচনাটা ফলপ্রসূ হবে বলে আমি মনে করছি এবং আমরা একটা সুন্দর একটা ইন্টারিম গভর্নমেন্ট ফর্ম করে আমরা দেশ পরিচালনা করব। মাননীয় প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন এবং এখন একটা ইন্টারিম গভর্নমেন্ট ফর্ম করে আমরা আমাদের কার্যক্রম পরিচালনা করব। আপনারা একটু ধৈর্য ধরেন, আমাদের কিছু সময় দেন, ইনশাআল্লাহ আমরা সবাই মিলে সমস্ত সমস্যার সমাধান করতে সক্ষম হব। আপনারা আর এই সংঘাতের পথে যাবেন না এবং শান্তি শৃঙ্খলার পথে ফেরত চলে আসেন। সোমবার সন্ধ্যা ৬টায় উত্তরপ্রদেশের গাজিয়াবাদে হিন্ডন বায়ুসেনা ঘাঁটি অবতরণ করেন শেখ হাসিনার বিমান। প্রথমে শোনা গিয়েছিল সোমবার রাতে তিনি লন্ডনে উড়ান ধরতে পারেন। তারপরে জানা যায় ব্রিটেন হাসিনার রাজনৈতিক আশ্রয়ের অনুরোধ প্রত্যাখ্যান করেছে, যদিও সরকারি সূত্রে এর কোনো সমর্থন মেলেনি। তবে তেমন হলে হাসিনা আগামী কয়েকদিন দিল্লিতেই সেফ হাউসে থাকতে পারেন। এদিকে সরকারের পতনের পরে উন্মত্ত জনতা ভাঙচুর করে জ্বালিয়ে দিল মুজিবের স্মৃতি বিজড়িত সেই ভবনটি। শুধু মুজিব নন, ঢাকা শহরের ধানমন্ডির ৩২ নম্বরের বাড়িতে বঙ্গবন্ধুর সঙ্গে তাঁর স্ত্রী ফজিলাতুন্নেসা, ৩ ছেলে শেখ কামাল, শেখ জামাল, ১০ বছরের শিশু শেখ রাসেল, ২ পুত্রবধূ সুলতানা কামাল ও রোজি জামালও নিহত হয়েছিলেন ঘাতকের বুলেটে। বিদেশে থাকায় বেঁচে গিয়েছিলেন মুজিবের ২ কন্যা হাসিনা এবং রেহানা। ঘটনাচক্রে সোমবার তারা দুজন সেনার কপ্টারে ঢাকা ছাড়ার কয়েক ঘন্টার মধ্যেই আগুনে ছাই হয়ে গেল মুজিবের স্মৃতি বিজড়িত ৩২ নম্বর ধানমন্ডি রোডের সেই সংগ্রহশালা। হাতে খুব বেশি সময় ছিল না, একেবারে নীরবে ইস্তফা দিয়ে দেশ ছাড়েন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ থেকে হেলিকপ্টারে করে তিনি প্রথমে ভারতে আসেন। ভারত থেকে তিনি লন্ডন ছেলের কাছে পাড়ি দিতে পারেন বলে খবর। বাংলাদেশের রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশের এই পরিণতি এড়াতে পারতেন শেখ হাসিনা, কিন্তু তার জেদ শেষ পর্যন্ত তার এই অবস্থা ডেকে এনেছে। শেখ হাসিনা দেশে ছাড়ার পর একের পর এক সরকারি ভবনে হামলা চালিয়েছে জনতা। বঙ্গভবন, প্রধান বিচারপতির ভবন, সংসদ ভবন, সুধা ভবনে লুটপাট চালায় জনতা। ভাঙা হয় শেখ মুজিবের মূর্তি। গণভবন থেকে নানা পণ্য নিয়ে যেতে দেখা গেছে মানুষকে। এদিকে সংসদ ভবনে জনতার স্রোত লক্ষ্য করা গেছে। সংসদ ভবনের ভেতর থেকে মানুষকে জিনিসপত্র নিয়ে যেতে দেখা গেছে। ধানমন্ডির সুধা সদনেও আগুন দিয়েছে বিক্ষোভকারীরা। বিকেল ৫:৩০ নাগাদ সুধা সদনে ভাঙচুর করা হয়েছে। সব মিলিয়ে বর্তমানে ভয়াবহ পরিস্থিতি বাংলাদেশে। শান্তন টিভি।